এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আমরা আজ দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি গল্পের উপর এই ভিডিও করতে চলেছি। এই গল্পটি নাম ভাত। লেখিকার নাম মহাশ্বেতা দেবী। এই গল্পটি এবার 2025 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তাতে বড় প্রশ্ন আসা খুবই স্বাভাবিক। সুতরাং আমরা এমসিকিউ এসএকিউ এর সঙ্গে বড় প্রশ্ন আলোচনার পূর্বে আমরা প্রথমেই লেখিকার সম্পর্কে দু চারটে কথা বলতে হয়। লেখিকার জন্মভূমি কিন্তু বাংলাদেশের ঢাকা এবং তাদের যে পিতৃবংশ বেশ উন্নতমনা। বিশেষ করে তার পিতা মনীশ ঘটক একজন নামজাদা মানুষ, যিনি যুবনাশ্য ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন। মহাশ্বেতা দেবী 1926 সালে জন্মগ্রহণ করেন এবং তার প্রয়াণ ঘটে 2016 সালে। দীর্ঘ জীবন তিনি লাভ করেছেন, আর এই দীর্ঘ জীবনে তার সাহিত্যের ভাণ্ডারও সমৃদ্ধ হয়েছে। তবে তার যে সমস্ত বিভিন্ন পুরস্কার আছে, একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার এবং নানা ধরনের পুরস্কারের মধ্যে তার যে বাংলার সমাজের উপরে তার যে গুরুত্ব বা বাংলার সমাজ তাকে যেভাবে মনে রেখেছে সেটা হলো তিনি তথাকথিত আদিবাসী সম্প্রদায়, যাকে আমরা বলি ট্রাইবাল, সেই সম্প্রদায়ের মানুষের যে জীবনযাত্রা, বিশেষ করে দুটি আদিবাসীদের যে নানা পদবি আছে তাদের মধ্যে দুটির নাম অবশ্যই উল্লেখ করা যেতে পারে। এরা হচ্ছে গিয়ে সবর লোধা। এছাড়াও ওঁরাও থেকে শুরু করে বহু মানুষদের জীবনের কাহিনী তুলে এনেছেন সাহিত্যের বাসরে। যাদের কথা তিনি তুলে এনেছেন তারা হয়তো সে সময়ে সাহিত্যের পাঠকই ছিলেন না। আজ সময় বদলেছে, এই সময়ের প্রেক্ষিতে সমাজের একটা পরিবর্তন ঘটেছে। দেখা যাচ্ছে তথাকথিত ট্রাইবাল মানুষেরা আজকে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন, কোনো রাজ্যের বড় বড় কর্মকাণ্ডে নিযুক্ত আছেন। সুতরাং তাদের কিন্তু জীবন পাল্টে গেছে। তাদের চোখের সামনে আজকে কিন্তু অবশ্যই মহাশ্বেতা দেবীর এই যে কর্মকাণ্ড সেটার যে সার্থকতা আসছে। তার যে সাহিত্য জীবন, সেই সাহিত্যের জীবনের আমার মনে হয় প্রথম পদক্ষেপ যেটি, যার জন্য প্রায় সকলেই মনে রাখেন, সেটি হচ্ছে অরণ্যের অধিকার। এই গ্রন্থটি পুরস্কারপ্রাপ্ত। এই অরণ্যের অধিকার বলতে কাদের অধিকার, কেন অধিকার, কিভাবে তাদের অধিকার খর্ব করা হয়েছে, এসব এই উপন্যাসে উঠে এসেছে। বিরসা মুন্ডা, ছোটু, কানু, নভু, এদের সব যে জীবন, সেই জীবনের কথা কিন্তু এই উপন্যাসে আছে। কিভাবে যুগের পর যুগ সেই মুঘল সাম্রাজ্য থেকে আজ পর্যন্ত তারা বঞ্চিত হচ্ছে এবং সেই বঞ্চনার বিরুদ্ধে তাদের যে লড়াই, সেই লড়াইকে তিনি যেন স্যালুট করেছেন এই উপন্যাসের মাধ্যমে। তবে যারা শুধু সাহিত্য চর্চা করেন, যারা বাস্তবের মাটিতে পা রাখেন না, তাদের কাছে হয়তো অনেকের মনে হবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যেন আরণ্যক এই গল্পের বা আমাদের এই লেখিকার অরণ্যের অধিকার যেন কিছুটা ছায়াপাত আছে। আসলে দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওখানেও দেখানো হয়েছে
শুধু কি উপন্যাসেই ডেভেলপমেন্ট হয়, উদ্বর্তন হয়, কিন্তু সেই উদ্বর্তনের মধ্যে যে বিষয়টা রয়েছে তার সঙ্গে কিন্তু মহাশ্বেতা দেবীর যে উদ্বর্তন অনেকটাই পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তো যাই হোক, তার বহু গল্পের, বিশেষ করে স্তন্যদায়িনী যে গল্পগ্রন্থটি, সেখানে বহু চরিত্রের সমাবেশ ঘটেছে এবং তারা হচ্ছে অখ্যাত, দরিদ্র, অন্নহীন সেই সমস্ত মানুষেরা তাদের যে জীবন যন্ত্রণা এবং বিশেষ করে তাদের জীবনের যে লড়াই তার কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তিনি অঙ্কন করেছেন। তার তুলিতে দরিদ্র মানুষ, শোষিত মানুষ, বঞ্চিত মানুষ একেবারে যেন লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবির মতো হয়ে উঠেছে। তিনি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হলেও শেষের দিকে তিনি কিন্তু সেদিকে তিনি আস্থা হারিয়েছিলেন এবং তিনি দেখেছিলেন যে ওই কোনো রাজনৈতিক দর্শন নয়, প্রকৃত মানুষের উপকার করতে হবে। তো যাই হোক, আজকে আমাদের যে গল্পটি ভাত, সে গল্পের যে মূল গ্রন্থ সেটা হচ্ছে মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প। আমরা এভাবেই কোট করব, শ্রেষ্ঠ গল্প মহাশ্বেতা দেবী। এইবার এই গল্পের আমরা অভ্যন্তরে গিয়ে লক্ষ্য করি একটি গল্প আছে। সেই গল্পটি এইরকম: দক্ষিণ চব্বিশ পরগনার বা উত্তর চব্বিশ পরগনার যে সুন্দরবনের যে বিস্তৃত অঞ্চল, এই অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয় একটা সাধারণ ঘটনা, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। তা সেই ঘটনার মধ্যে অন্যতম একটি হচ্ছে মাতলা নদীতে একটা টর্নেডো হয়েছিল। সেই টর্নেডোর ফলে মাতলার যে সফেন জল সেটা চাবুকের মতো ছিটকে এসে একটা পরিবারকে শুধু নয়, ওই এলাকার বহু পরিবারের ঘর বাড়ি মানুষজনকে একেবারে লুটোপুটি খাইয়ে দিয়েছিল। এই সব হতভাগ্যদের তালিকার মধ্যে একজনের পরিবার এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হিসেবে অঙ্কিত হয়েছে। তার নাম হচ্ছে উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া। গল্পে তার নাম হয়েছে উৎসব। আর তার পরিবার বলতে তার স্ত্রী, কন্যা ও দুই পুত্র, তার সঙ্গে তাদের যে একটা সাধারণ মেটে বাড়ি, তার যে অবস্থা যে চূর্ণ বিচূর্ণ হয়েছে, সেটাই হচ্ছে এই গল্পের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। এই অঞ্চলটিকে বলা হয় বাদা অঞ্চল। এই বাদা অঞ্চল এর যে বিশেষত্ব হচ্ছে, একদিকে আছে প্রচুর জমি, এই জমিতে প্রচুর ফসল হয় এবং সেই ফসল কি হয় না শুধু সেই এলাকায় নয়, তার একটা বড় অংশ শহরে চলে যায় এবং শহরের মানুষের খাদ্য এবং বস্ত্র তার যেন ব্যবস্থা করে। কিন্তু দেখা যাচ্ছে লেখিকা সূক্ষ্ম তুলির টানে বিভাজন করেছেন এই বাদা অঞ্চলকে। এই বাদা অঞ্চলে দুটো ভাগ, একটা বাদায় অসাগর জমি, নানা রকমের ধান হয়, সেই ধান থেকে নানা রকমের চাল হয় এবং সেই সব চালের কি অপূর্ব সব নাম লেখিকা একবার নিখুঁতভাবে তুলে ধরেছেন। রামশাল, ঝিঙে শাল, কনকপানি, মোটা সাপটা, এছাড়াও আছে ঝিঙে শাল, হরকুল, পাটনাই। এই অজস্র ধান এই এলাকায় ফলে এবং সেই যে বাদা, সেই বাদায় কিন্তু দরিদ্র মানুষের কোনো প্রবেশ নেই। সেসব ধানের চাল, সেই সমস্ত সম্পদ কলকাতায় চলে আসে একটি বড় বাড়িতে। এই বড় বাড়ি বিশাল ব্যাপার, সেখানে প্রচুর ধানের গোলা, মন্দির, বড় বড় বাড়ি, বহু লোকজন, একেবারে হৈ হৈ রই রই, মানে একেবারে সম্পদের চরমতম স্থানে তারা উপস্থিত। ওই গল্পটাই বাদার যে
মূল গল্পটা যেটা লেখিকার যে কথা বলার সেটি হলো উৎসবের কথা। যে উৎসব পিতা হরিচরণ নাইয়া সে এখন কর্মের ফলে বা অবস্থার বৈগুণ্যে বা ভাগ্যের ফলে সে আজ উৎসব হয়ে গেছে, এবং সেই উৎসবের যে বাধা, সে বাধায় কী থাকে? গেঁড়ি আছে, গুগলি আছে, শুশনি আছে, এবং হেলেঞ্চা শাক থাকতে পারে, কচু শাক থাকতে পারে, কিন্তু ধান নেই, চাল নেই। এরা দিনের পর দিন, কোনো দিন আধ পেটা, কোনো দিন সিকি পেটা, কোনো দিন বা উপবাস করে দিন চলে। টর্নেডোর ফলে এলাকায় সরকার প্রবর্তিত লঙ্গরখানা খোলা হয়। লঙ্গরখানা এখনকার দিনে যাকে বলা হয় ফ্লাড সেন্টার। এখনও ওই 24 পরগনাতে ওই রকম প্রাকৃতিক বিপর্যয় হয়, ওই রকম ঝড় আসে, তাদের নানা রকম নাম হয়, কখনো আমফান, কখনো বুলবুল, কখনো ফণি, এই রকম বিভিন্ন রকমের ঝড় হয়। কিন্তু সেখানে এখন পরিবহন ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা এতই সুন্দর করা হয়েছে যে মানুষের আপাতত কষ্টটা হয় না, কিন্তু কষ্ট হয়েই থাকে। কারণ হচ্ছে সমুদ্রের জল এসে পুকুরে ঢুকে যায়, চাষের জমি নষ্ট করে দেয় নোনা জলে, এবং তাদের যে কাঁচা মাটির বাড়ি সেটাও মাটির সঙ্গে মিশে যায়। কষ্ট আজও আছে, তবে উৎসবের যে কষ্ট, সে কষ্ট তুলনারহিত। উৎসব কী হলো না, সে লঙ্গরখানায় যেতে পারেনি, কারণ সে তার যে মৃত স্ত্রী পুত্র কন্যাদের শুধু খুঁজেছে তাই নয়, সে সবসময় চেয়েছে তার ঘরের মধ্যে একটা কৌটোর মধ্যে তাদের সরকারকে পাট্টা জমি নেওয়ার জন্য একটা আবেদনপত্র ছিল। সেই আবেদনপত্রটা খোঁজার জন্য বেশ কয়েকদিন খেটেছে, ফলে তার খাওয়া হয়নি, আর বেশ কয়েকদিন খাওয়া হয়নি। তারপর যখন সে ফ্ল্যাট সেন্টারে গেছে অর্থাৎ লঙ্গরখানায় গেছে, তখন আর খিচুড়ি পাওয়া যায়নি। সবাই তাকে বুঝিয়েছে যে যারা মারা গেছে একে অপঘাতে মৃত্যু বলে, সে তাদের শ্রাদ্ধ শান্তি বা পারলৌকিক ক্রিয়া করে যেতে, কিন্তু কোনো কথাই শোনেনি। উৎসব সোজা তার গ্রাম তো বোন বাসিনীকে যোগাযোগ করে সেই বড় বাড়িতে ভাতের বিনিময়ে কাজ নিয়েছে, এবং সেই কাজ এখন কেমন সেটি এখন ফ্ল্যাশব্যাকে প্রথমেই দেখানো হয়েছে গল্পের প্রথমাংশে। সেটি হলো এই যে বড় বাড়ি, তার যে বড় কর্তা, তিনি এখন মৃত্যুমুখে পতিত। তাকে সেই মৃত্যুকে রোধ করার জন্য ছোট বউয়ের বাবা তান্ত্রিক পাঠিয়েছে। সেই তান্ত্রিক বলেছে সব নিয়ম করে কাজ করতে হবে, এবং সেই নিয়মের যে বিশাল যে বেড়াজাল এবং তার যে জোগাড় যন্ত্র, সে এক ভয়ঙ্কর ব্যাপার। তা সেই জোগাড় যন্ত্র চলছে, আর চারিদিকে রান্না হচ্ছে, নানা রকমের রান্না। এদিকে চলছে তান্ত্রিকের বিভিন্ন জোগাড়, এবং তার সঙ্গে তার যে তন্ত্র সাধনা। উদ্দেশ্য একটাই, তাকে বাঁচিয়ে রাখা, বুড়ো কর্তাকে বাঁচিয়ে রাখা। কারণ তার মৃত্যু হওয়ার কথা ছিল 98-এ, কিন্তু সে মারা যাচ্ছে 82-তে। কারণ তার যে রাজরোগ ঢুকেছে সেটা হচ্ছে ক্যান্সার, এবং এই যে ক্যান্সার, এই ক্যান্সারটা এতই মারাত্মক যে তাকে বাঁচিয়ে রাখা ও ডাক্তারদের পক্ষেও সম্ভব হচ্ছে না। তবুও তান্ত্রিকের পাশাপাশি নার্সও রাখা হয়েছে। তা ইতিমধ্যেই কাজ দেওয়া হয়েছে, এই যে যজ্ঞ হবে, এই যে হোম হচ্ছে, সেখানে কাঠ কাটতে হবে 5 রকমের কাঠ, এবং শুধু 5 রকমের কাঠ নয়, এক একটা কাঠের মোট হচ্ছে 20 কেজি করে, অর্থাৎ 1 কুইন্টাল কাঠ কাটতে হবে, এবং একটা নির্দিষ্ট মাপে কাটতে হবে, এবং প্রত্যেকটা কাঠ আলাদা আলাদা করে রাখতে হবে। এই কাঠ কাটা চলছে, অর্থাৎ দা একবার উঠছে একবার নামছে, এইভাবেই চলছে উৎসবের কাজ। উৎসবের একটাই কথা যে এই কাঠ কাটা হয়ে গেলে এবার সে খেতে পাবে। কিন্তু কি হলো, ছেলেরা এ ঘরের কেউ পড়াশোনা যদিও করে, তারা কেউ চাকরি করতে যায় না, কারণ বেলা পর্যন্ত তারা ঘুমোয়। একজন কেবল বাইরে আছে, বাকি 3 জন ঘরে। এবং দেখা গেল
সমস্ত কিছু সুন্দরভাবে করা গেলেও ছেলেরা ওই বিরস বদনে অসময়ে ঘুম ভাঙার জন্য তারা কিছুক্ষণ বসে সেই যজ্ঞস্থলে এবং তারপর চলে আসে। এই কারণেই নাকি তাদের পিতা মারা যায়, এই কথাই প্রচার করে ওই তান্ত্রিক। এবং সমস্ত যে জোগাড় যন্ত্র হয়েছিল রান্না বান্না এবং বিভিন্ন রকমের যে ভাত, সে রামশাল, ঝিঙে শাল, কনকপানি এবং মোটা সাপটা, সব ভাত সহ মাছ এবং যাবতীয় যা রান্না হয়েছিল 3-4 রকমের মাছ সব ফেলে দেওয়ার জন্য নির্দেশ আসে এই বাড়ির যিনি হত্যাকর্তা বিধাতা সেই বড় পিসিমা। সে বড় পিসিমার অর্ডারে সমস্ত বাসিনীকে দিয়ে ফেলে দিতে বলে। আর দীর্ঘদিন যে ভাতের মুখ দেখেনি, ভাতের গন্ধ শুঁকতে পায়নি, ক্ষুধা যাকে পিশাচ করে দিয়েছে, শুধু ক্ষুধার সঙ্গে তাকে পিশাচ করে দিয়েছে তার যে মৃত পরিবার, তার ঘর ভেসে গেছে, সে এখন একেবারে সেই ভাতের জন্য নিমগ্ন হয়ে আছে। সব ফেলে দেওয়ার সময় বড় যে চালের যে ডেকচিটা, সেটা ইচ্ছাকৃতভাবেই উৎসব বাসিনীকে বলে আমাকে দিয়ে দে, আমি ওটা ফেলে দিয়ে আসছি। কিন্তু না, সে ফেলে দেওয়ার জন্য নেয়নি, সেই মাথায় বড় ডেকচি নিয়ে সে হন করে ছুটতে থাকে। তাকে বারবার বাসিনী নিষেধ করে যে অসুচের ভাত তুমি খাবে না দাদা, কিন্তু না, সে কারও কোনো কথা শোনে না। সে একেবারে সোজা ছোটে রেল লাইনের দিকে, ক্যানিংয়ের দিকে, এবং মাঝ রাস্তায় সেই বড় ডেকচি থেকে ভাত 2 হাতে খেয়ে মুখ ঢুকিয়ে নিয়ে এবং সমস্ত মৃত যে পরিবারের সমস্ত সন্তানদের, চুন্ননীকে, চুন্ননীর মাকে, চুন্ননীর ভাইদের বলে তোরা ভাত খা, আমার মধ্যে থেকে খা। এইভাবে সে ভাতের মনের সুখে ভাত খায় এবং এই ভাত খেতে খেতে একটা সময়ে তার মধ্যে ঘুম আসে এবং ওই ডেকচির কানায় মাথা দিয়ে সে ঘুমিয়ে পড়ে। এবং পরক্ষণ পর ওই বড় বাড়ির লোকেরা পুলিশ নিয়ে গিয়ে ডেকচি চুরির অপরাধে উৎসবকে মারতে মারতে থানায় নিয়ে যায়। আর শেষ যে বাক্যটি লেখিকা বলেছেন সেটি খুবই দরকারি, একেবারে আমাদের প্রথমেই আন্ডারলাইন করতে হবে। একবারে শেষের দিকে যে লাইনটি, সেটি হচ্ছে এরকম: মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। এটা আমার দরকার নেই, এটা দাগ দেওয়ার দরকার নেই, দাগ দেওয়ার দরকার আছে তার পরেরটা, নোট ইট। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। আসল বাদা মানে যে বাদাতে ওই বড় বাড়ির লোকেদের এত সমৃদ্ধি, এত টাকা, এত পয়সা, এত মন্দির, এত বৈভব, সেই বাদাটা সে আর খোঁজ করতে পারে না। সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। অর্থাৎ উৎসব যে বাদাতে বাস করে, যে বাদায় বলেছি দারিদ্র আছে, নিশ্চয়তা নাই কোনো বিষয়েই, ঘর সংসারের কোনো নিশ্চয়তা নেই, যখন তখন সে ভেঙে পড়তে পারে, সেই বাদাতেই সে আটকে রইল। কারণ সে হচ্ছে দরিদ্র, ভগবানও তার পক্ষে নেই। সুতরাং যতই সেই টর্নেডোর দিনে সে ভগবান ভগবান করে যতই চিৎকার করুক, মাছ খুঁটিতে যতই স্ত্রী ছেলেদের জড়িয়ে ধরে আর মাছ খুঁটিতে উৎসব চেপে ধরার চেষ্টা করে, কিন্তু এক সময়ে মা ধরিত্রী সব উগড়ে দিয়ে একেবারে মাটিতে মিশিয়ে দেয়। উৎসবও মারা যেত, কিন্তু ভাগ্যক্রমে সে একটা গাছে বাধা পড়ে যায়। এইভাবে গল্পটি শেষ হয়েছে। এখন আমাদের কিছু প্রশ্ন এবং তার উত্তর আমরা খুঁজব। সেই প্রশ্ন এবং উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখব যে এমসিকিউ এসিকিউগুলো আগে আলোচনা করিনি, তারপর বড় প্রশ্ন হবে। ভাত খাবে, কাজ করবে, এ কথা কে বললে? সব রান্না অসুচি হয়েছে বলে রাস্তায় ঢেলে দিয়ে আসার হুকুম হয় কার? তাই উত্তরটা হবে পিসির। আর আগেরটা কে বলেছিল? না, বামুন ঠাকুর, যে ভাত খাবে কাজ করবে, এ কথা বললে বামুন ঠাকুর। উৎসবের কুঁড়ে ঘরখানা কি করে ভেঙে যায়? আমি আগেই বলেছি, উৎসবের কুঁড়ে ঘরখানা ভেঙে যায় মাতলা নদীর যে জলোচ্ছ্বাস,
যে টর্নেডো তার মাধ্যমে। পাঠ্যাংশে বর্ণিত ভাত গল্পে বাদা অঞ্চল বলতে কি বোঝায়? বাদা অঞ্চল বলতে বোঝায় মূলত কৃষি ফসলের ধান উৎপাদক অঞ্চলকে। এটি সুন্দরবন এলাকায় অবস্থিত। বাসিনী থমকে দাঁড়ায়। কেন বাসিনী থমকে দাঁড়ায়? কারণ যখন সেই বড় ভাতের ডেকচিটি নেবার জন্য উৎসব এগিয়ে আসে এবং তাকে বাধা দেয় বাসিনী, তখন সেই হিংস্র কামটের মতো ভঙ্গি করে, ফলে থমকে যায় বাসিনী, অর্থাৎ সে ভাতের ডেকচিটা নেবেই। বাসিনী ভাতের ভারী ডেকচিটা ধরতে বলায় উৎসব কি বলে ও কিভাবে? উৎসব ধরবে বলে এবং ভাবে, সে জানে সে কি করবে। সে কি করবে? আসলে সে ভাতের ডেকচি নিয়ে চলে যাবে এবং সে মনের সুখে, যা দীর্ঘদিন তার পেটে পড়েনি, সেই ভাত খাবে। উৎসবের উপোস শুরু হয় কবে? উৎসবের উপোস শুরু হয় ধানে পোকা লাগার পর থেকে। সেটা একেবারে আশ্বিন কার্তিকের গোড়ায়, অর্থাৎ যে সময় সবুজ থাকার কথায় ধানের, সেই সবুজের বদলে তখন হয়ে গিয়েছিল হলুদ। এবং এই যে মা লক্ষ্মী, তার যে এই যে অসময়ে যে বিসর্জন, এতে উৎসবের খুব গায়ে লেগেছিল। যদিও উৎসব হচ্ছে একজন ভূমিহীন কৃষক, সে একজন দিনমজুর, তার নিজের কোনো জমি নেই, কিন্তু সে সতীশবাবুরই হোক আর বড় বাড়িরই হোক, ধান হচ্ছে তাদের কাছে, চাল হচ্ছে তাদের কাছে লক্ষ্মী। এবং তার ঠাকমা নাকি বলতেন অন্ন হলো নক্কি, অর্থাৎ অন্ন হলো লক্ষ্মী। অচ্ছব মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? এই হচ্ছে জবাবে সে কী বলেছিল, যে বলে যে মা লক্ষ্মী আসতে না আসতেই যে ভাসান যায়। ভাসান মানে বিসর্জন, অর্থাৎ যেটা ষষ্ঠীতে বোধন মা দুর্গার বা সপ্তমীতে যে আবাহন, তা সেটা না হয়ে একেবারে বিসর্জন হচ্ছে, তা সেটার জন্য সে কান্নাকাটি করেছিল। বাড়ির বাবুদের জন্য কি কি চালের ভাত রান্না হয়? আমি আগেই বারবার বলেছি, বহু রকমের চাল আছে, তার মধ্যে বিশেষ করে কনকপানি, রামশাল, ঝিঙে শাল, এই যে ধানগুলো, এগুলো হচ্ছে তাদের খুব প্রিয় খাদ্য। এবার এখানে প্রশ্ন আসে যে রামশাল ভাত কী দিয়ে খাওয়া যায়? তাকে আমিষভাবে খাওয়া যায়, ঝিঙে শাল কীভাবে খাওয়া যায়, ইত্যাদি করে ছোটোখাটো প্রশ্ন আসতেই থাকবে। তান্ত্রিক হোম করে বাড়ির বুড়ো কর্তারা প্রাণটুকু ধরে রাখবেন, এটা কেন? যে সমস্ত আয়োজন যাতে সাঙ্গ হয়, সকলে যাতে খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়, এই জন্য। কখন বুড়ো কর্তার মৃতদেহ বের করা হলো? রাত 1টার পর। এবং তারপর সে মৃতদেহ যারা নিয়ে গেল, তাদের কেমন ধরনের শববাহক বলা হয়? তারা হচ্ছে পেশাদার শববাহক, অর্থাৎ তারা নেওয়া মাত্রই ছুট লাগালো। উৎসবকে বাড়ির বড় বউয়ের ভালো লাগেনি কেন? তার ওই যে চাহনিটা বাজে ছিল, অর্থাৎ সে ময়লা লুঙ্গি, ময়লা লুঙ্গি আর চেহারাটা বুনো বুনো কীরকম একটা দেখতে, সেই জন্য তার ভালো লাগেনি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। বড় বাড়ির সংসারে সব কিছু চলে কার নিয়মে? বড় বাড়ির সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে। বুড়ো কর্তার কে মারা গিয়েছিল? বুড়ো কর্তার বউ মারা গিয়েছিল। আর এই জন্য কী হয়েছে, এখানে আরেকটি প্রশ্ন খুবই আসে, কথাটা খুবই অদ্ভুত। কথাটা অদ্ভুত হচ্ছে যে বড় পিসিমার বিয়ে হয়নি, এবং পিসির কেন বিয়ে হয়নি না? প্রথমত সংসার ঠেলার জন্য, অর্থাৎ বড় কর্তার বউ মারা যাওয়ার জন্য এই সেই সংসার তাকে কে চালাবে, সেই জন্য বড় পিসিমার বিয়ে দেয়নি। দ্বিতীয়ত আরেকটি কারণ আছে, সে কারণটি হলো এই যে বড় বাড়ি, তাদের যে মানে যে সম্পত্তি, বিশাল যে জমি এবং এই যে সব মন্দির, সেই মন্দিরে যে সমস্ত শিব উপস্থিত, তাদের সঙ্গে নাকি, এই শিবেদের সঙ্গেই নাকি পিসিমার বিয়ে হয়েছিল। এর ফলে বহু জমি এবং সম্পত্তি তারা রাখতে পেরেছিল। শ্বশুরের বয়স হয়েছিল 82। বড় বউ কোন ক্যান্সারের বিষয়ে অজ্ঞ ছিল? লিভারের ক্যান্সার, যেটা তার শ্বশুরের হয়েছিল। শ্বশুরের দেখাশোনা কে করে? নার্স। কার কাছে শ্বশুর
ঠাকুর দেবতার সমান বড় বউয়ের কাছে। কোন বউয়ের বাবা তান্ত্রিক এনেছে? ছোট বউয়ের বাবা। ভজন চাকর কি আনতে গেছে? ওই আনতে গেছে কালো বিড়ালের লোম আর ক রকমের কাঠ, এবং কি কি কাঠ এসেছে? 5 রকমের কাঠ এসেছে, বেল, কেওড়া, অশ্বত্থ, বট আর তেঁতুল। ভজন চাকর কি আনতে গেছে? বিড়ালের লোম, কালো বিড়ালের লোম চাই। বালি কোথা থেকে আনতে হবে? শ্মশান থেকে। তান্ত্রিক কোথায় এসে বসে আছেন? তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। শাল চালের ভাত কার সঙ্গে খাওয়া হয়? ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাওয়া যায়। বড়বাবু কোন চালের ভাত ছাড়া খান না? কনকপানি। মেজো আর ছোট কোন চাল 12 মাস, কোন চালের ভাত 12 মাস খান? পদ্মজালি। বামুন, চাকর, ঝি এরা কি ধরনের চালের ভাত খায়? সেই চালের নাম হচ্ছে মোটা সাপটা। এছাড়াও আসবে সতীশ মিস্ত্রির ক্ষেতে যে ধানগুলি উৎপন্ন হতো সেগুলির নাম হচ্ছে হরকুল, পাটনাই এবং মোটা। এই 3 রকমের। দেবতার গতিক ভালো নয় কো, কে বলেছিল? কাকে বলেছিল? চন্নুনির মা বলেছিল। কাকে বলেছিল? তার স্বামীকে। আবার এটাই আসতে পারে, দেবতার গতিক ভালো নয় কো, কখন বলেছিল? যখন স্ত্রী বুঝতে পেরেছিল যে ঝড় আসবে, সে ঝড়ের একটা পূর্বাভাস পেয়েছিল। উৎসবের মতিচ্ছন্ন হয়েছিল কেন? অকাল দুর্যোগে তার পরিবার একেবারে মাটিতে লুটুপুটি করার জন্য তার যে মানসিক এবং দৈহিক একটা যে স্বাভাবিকত্ব সেটা হারিয়ে ফেলে। তার ফলে মনে হয়েছিল তার মতিচ্ছন্ন হয়েছে, অর্থাৎ এখানে বুদ্ধি নষ্ট হয়েছে। যাকে ভালো ভাষায় বলা হয়, একে বলা হয় যে স্মৃতিভ্রংশ, যাকে অনেকটা সেই রকম স্মৃতিভ্রংশ হয়েছে। নইলে দোষ লাগবে। কিসে দোষ লাগবে? ওই যে অশৌচের ভাত এবং তার যে রান্না, সেগুলো যদি কেউ খায় বা যদি কাকে এবং কুকুরে ছেটায় এবং খায়, তাহলে সেটা কিন্তু সেটাতে মানুষের যদি স্পর্শ আসে তাহলে দোষ লাগবে। ফলে সেগুলোকে ফেলে দিতে হবে। এরপরে আসবে শিব মন্দিরের চাতালে উৎসবের ঘুম কিভাবে ভাঙে? হঠাৎ ওই বুড়ো মারা যায়, তখন উৎসব ঘুমিয়েছিল, ওখানে 3 জন তাস খেলছিল এবং তারপর দেখে একটা ঠেলা ঠেলি এবং কারো গায়ে আঘাতে সে হঠাৎ ঘুম ভেঙে যায়। প্রেত হয়ে থাকা উৎসব কিভাবে মানুষ হবে? অর্থাৎ সে ছিল দুঃখী দরিদ্র মানুষের যে বাধা, সেই বাধার সদস্য হচ্ছে উৎসব। সে যখন আসল বাধাটার খোঁজ পাবে, অর্থাৎ ভাত খেতে পাবে, তখন সে মানুষ হবে। লোকটির নাম উৎসব, তবু সে কি নামে পরিচিত? উৎসব। রাস্তার দোকান থেকে চা আসতে থাকে কখন এবং কেন? কারণ হচ্ছে মারা গেলে, কেউ অসৌচ হয়ে গেলে সে ঘরে আগুন জ্বালতে নেই, ফলে দোকান থেকে চা আসতে থাকে। বাসিনীকে জানায় এবং তখন বাসিনীর কাছে সে কী চেয়েছিল? বলেছিল চাল। সে চাল শুধু চিবিয়ে খাবে। এরপরে বাসিনী তার এই যে চাল না দেওয়ার পর কিভাবে তাকে সাহায্য করেছিল? সে একটা কাগজের ঠোঙায় করে এনে ছাতু দিয়েছিল এবং সেই ছাতু খেয়ে এবং জল খেয়ে সে একটু অন্তত ক্ষুধা নিবারণ করেছিল। উৎসব। দেরি করো না মোটে, কে কোন বিষয়ে দেরি করতে নিষেধ করে? বাসিনী বলে তার দেওয়া ছাতু খেয়ে উৎসব যেন তাড়াতাড়ি কাজ সেরে নেয়, সে আবার ফিরে আসে। সে এখানে কে? সে বলতে এখানে উৎসবকে বোঝানো হয়েছে। সে ওই দোকানে গিয়ে জল খেয়ে ফিরে আসে। মেজ বউ উনুন পাড়ে বসেছে, তার কাজ কি না? আজকে যত রকমের সে রান্না আছে তাকে সব খাওয়াতে হবে, সেই জন্য সে নানা রকম রান্না করছে। শ্বশুরের ঘরে বসে বড় বউ কী ভাবতে চেষ্টা করে? অর্থাৎ এই যে শ্বশুর যখন মারা যাবে তখন কি হবে, এই সংসারটা কিভাবে চলবে, এমনকি সূর্যচন্দ্র উঠবে কি না সে নিয়েও তার চিন্তাভাবনা আছে। তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা, বক্তাকে বড় পিসি এ সম্পর্কে বলা হয়েছে কেন? তার যে কোষ্ঠী ছিল সেই কোষ্ঠীতে বলা হয়েছিল যে বড় ঘরের বড় কর্তা কত বছর বাঁচবে? 98 বছর বাঁচবে।
সেই 98 বছর বাঁচার ব্যাপারটা 82তেই শেষ হয়ে যায়। ফলে এই আফসোস বড় পিসিমা ব্যক্ত করেছেন এখানে। এবার আমরা বড় প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে তো একবারে শেষ লাইনটা আমরা বলেছি, ওখান থেকেই প্রশ্ন হবে। প্রশ্নটা আরেকবার বলছি কী করে হবে। আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবের, এটুকু দিতে পারে। আবার এটুকু দিতে পারে, সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। তাহলে প্রথমে 1 নম্বর প্রশ্ন হবে বাধা কি, আসল বাধা কি, যদি প্রথম অংশটা থাকে। আর দ্বিতীয় অংশ থাকলে হবে যে সে বাধাটা বড় বাড়িতে অচল হয়ে আছে, তা সেই বাধাটা বলতে কোন বাধাটার কথা বলা হয়েছে, অর্থাৎ যে বাধা হচ্ছে সমৃদ্ধশালী বাধা, আর কিভাবে অচল হয়ে থাকে। তাহলে এটা বলতে হবে যে ওই ভাত খেতে চেয়েছিল, কাজের বদলে ভাত, ভাত তার জুড়ল বটে, কিন্তু তার পরবর্তীকালটা তার আর সুখের হলো না। সে পুলিশের হাতে ধরা পড়ল এবং মারতে মারতে তাকে থানায় নিয়ে যাওয়া হলো। ফলে তার সেই যে আবিষ্কার করার যে ইচ্ছা ছিল, যে বাধাটা, সেই যে ধনী সম্প্রদায়ের যে বাধা, সেই বাধা তার আর করা হলো না কো আবিষ্কার। এরপর আসবে ভাত খাবে কাজ করবে। বক্তাকে প্রথমত বামুন ঠাকুর বলেছে, এটা ছোট প্রশ্নেও ছিল। কার সম্পর্কে বলেছে? উৎসব সম্পর্কে। এবার আসবে যে কাজ করবে তার পরিচয় দাও, অর্থাৎ সেই উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া সেই উৎসব কিভাবে উৎসবে পরিণত হলো, তার সংসার কিভাবে লুটুপুটি খেলো এবং কেন তার আজকে এইভাবে আসতে হয়েছে, সেসব একটা নিখুঁত একটু বর্ণনা করে দিতে হবে। এটা 1+1+3 এরকম একটা প্রশ্ন হতে পারে। এরপর আসবে গরিবের গতর এরা সস্তা দেখে। কে বলেছে? বাসিনী বলেছে। এবং কেন বলেছে? এ প্রসঙ্গে বড় বাড়ির যে মানুষগুলোর যে পরিচয়, সেগুলোকে সংক্ষেপে লিখতে হবে এবং 1+4 এরকম একটা প্রশ্ন থাকবে। আর একটা প্রশ্ন আমাদের প্রায় দেয়, সেটা হচ্ছে গিয়ে চরিত্রকেন্দ্রিক। যেমন এটাই যে এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষা আছে, এটা বক্তাকে। এ প্রসঙ্গে বক্তা চরিত্র বৈশিষ্ট্য লেখু 1+4। এছাড়াও আছে এরকম যে উৎসবে সংসার মাটিতে লুটোপুটি খেলো, খুব ইম্পর্টেন্ট লাইন। উৎসবে সংসার মাটিতে লুটোপুটি গেল। উৎসবকে তার সংসার কিভাবে লুটোপুটি গেল, তারপর কি হয়েছিল, অর্থাৎ 1 2 + 2 = 5, এরকম একটা প্রশ্ন হতে পারে। সুতরাং এখান থেকে প্রচুর প্রশ্ন হবার অবকাশ আছে, কিন্তু যত অবকাশই থাকুক না কেন, আমাদের মূল বক্তব্য হবে এরকম দুটো গল্প। একটা গল্প হচ্ছে গিয়ে উৎসব, তার যে সব হারানোর যে গল্প, আর একটা গল্প কলকাতায় যে বড় বাড়ি, তাদের যে সমৃদ্ধি, সেই বাড়ির গল্প। অর্থাৎ এখানে হবে বাধার গল্প, 2 বাধা। আর 2 বাধার আলোচনা করে এনে আসল বাধাটা কথা বলতে হবে। দরিদ্র মানুষের সেখানে কোনো প্রবেশাধিকার নেই, তারা চিরকাল এই যন্ত্রণার মধ্যেই থাকবে। এ যেন সেই হারুন সালেমের মাসি গল্পের মতোই এই গৌরবী যোশী এই লেখিকার প্রায় অনেক চরিত্র এরকম রয়েছে, যারা সারা জীবন শুধু লড়াই চালিয়ে যাচ্ছে, বাঁচার জন্য লড়াই, নিজের সংসারকে জাপটে ধরে থাকার লড়াই। কিন্তু সেই লড়াইয়ে মানুষ তো তাদের পাশে থাকেই না, এমনকি ভগবানও সেই দুর্দিনে তাদের পাশে দাঁড়ায় না। ফলে তাদের যে নিষ্করুণ যে পরিণতি, যে ট্রাজিক পরিণতি, সেই পরিণতি অন্যান্য গল্পের মতোই ভাত গল্পেও ঘটেছে। ভাত বাঙালির অত্যন্ত প্রিয় খাদ্য এবং সেই সাধারণ ভাত, মোটা চালের ভাত, বিনা তরকারিতে ভাত, তাও এই বাঙালি জাতির মধ্যে বহু মানুষ আছে যা আজও জোটে না। সুতরাং আমরা সেই লেখিকাকে আরেকবার স্মরণ করি, যিনি দরিদ্র থেকে দরিদ্রতম মানুষের জীবনের কাহিনীকার। তাকে আজ আরেকবার শ্রদ্ধা জানিয়ে আমি এই ভিডিও শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে।